তার অর্থের প্রাধান্য থাকবে, সমস্ত পদে হাইফেন থাকবে, তাই লিখি নেই। ব্যাস বাক্যে এবং ও আর অব্যয় পদ থাকবে, ব্যাস বাক্যে বিভক্তি থাকলে অলুক দ্বন্দ্ব সমাস। বুঝাবুঝি বাদ। এবার আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে ঝগড়া, দুইটি বাক্যের মধ্যে ঝগড়া, মানে মিল করে দেয়া, ঝগড়া সৃষ্টি হলে মিল করে দেয়া, কানেক্ট করা। ঝগড়া হয় আলাদা, ঝগড়া হয়ে দুইটা জিনিস আলাদা হয়ে যায়, দুইটা জিনিসের সংযোগে স্থাপন করা, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের মূল কাজ। যেমন যে সমাসে, আমি একটা কথা লিখছি এখানে প্রথমে, উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে, মানে সমস্ত পদে দুইটা পদ থাকে, পূর্বপদ আর উত্তর পদ বা পরপদ, এখানে দুইটা পদেরই অর্থের প্রাধান্য থাকবে। দেখো, আমি যদি বলতে চাই, আমি যদি বলি যে মা বাবা, মা বাবা, তোমার মা বাবা কি করে? মা বাবা, একসাথে বলে ফেলতেছি মা বাবা। তা মা বাবাকে যদি ভাঙি আমরা কি পাচ্ছি? মা ও বাবা। মা বাবা দিয়ে মা ও বাবাকেই তো বোঝাচ্ছে, দুইজনকেই একসাথে করে বোঝাচ্ছে। মা বাবা মানে মা ও বাবা। দেখো এখানে এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। এখানে পূর্বপদ মায়েরও যেমন প্রাধান্য আছে, বাবা শব্দটারও প্রাধান্য আছে। আমি যদি বলি মা, শুধু মা, হাইফেন শেষ, তাহলে আমি কি ভেঙে কিছু করতে পারবো? মা ও কি কি, আমার বাক্যটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে না? কারণ বাবা শব্দটা গুরুত্বপূর্ণ বলেই, বাবা শব্দটার অর্থের প্রাধান্য আছে বলেই আমি মাকে আলাদা করে লিখতে পারতেছি না। যদি অন্য বলি শুধু বাবা, তাহলে আমি এটাকে কি আর কিছু করতে পারতেছি না। এখানে উভয় পদেরই যেহেতু প্রাধান্য আছে, এটা দ্বন্দ্ব সমাস। যে সমাসে পূর্বপদ পরপদ উভয়েরই অর্থের প্রাধান্য থাকবে, সেটা হবে দ্বন্দ্ব সমাস। আরও একটা দ্বন্দ্ব সমাস আমরা যদি দেখি, যেমন ধরো দোয়াত কলম, আমি সব উদাহরণ পড়াবো। দোয়াত কলম, এটা দিয়ে কি বোঝায়? দোয়াত কলম দিয়ে কি বোঝায়? দোয়াত আর কলমকে একসাথে বোঝায়। তাহলে এটাকে আমরা ভাঙলে পাবো দোয়াত ও কলম, ও কলম। এখানে দোয়াত ছাড়া কলমের কোনো ভ্যালু নাই, কলম ছাড়া দোয়াত কালির কোনো ভ্যালু নেই। ঠিক আছে, যেহেতু একটা আরেকটার সাথে সম্পর্কিত, দুটারই অর্থের প্রাধান্য আছে, তাহলে এই সমাসকে বলা হয় দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস থেকে আমরা কি জানতে পারি? দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে যে সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সবাই বুঝছো? উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে, এই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম দ্বন্দ্ব সমাসে। এখন আমরা দেখব, এটা হচ্ছে সমস্ত পদ। পরীক্ষার প্রশ্নে সমস্ত পদে হাইফেন থাকবে, দ্বন্দ্ব সমাসে সমস্ত পদে হাইফেন থাকবে, ম্যাক্সিমাম সমস্ত পদে হাইফেন থাকবে। হাইফেন যদি দেখো বুঝে যাবা যে এটা দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, চেনার উপায় নিয়ে আলোচনা করতেছি আমরা, দ্বন্দ্ব সমাস চেনার উপায় নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, একটা ক্লু পেলাম যে উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। আরেকটা ক্লু পেলাম সমস্ত পদে পূর্বপদ আর পরপদের মাঝখানে হাইফেন থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে পূর্বপদ আর পরপদের মাঝখানে হাইফেন থাকবে। এরপরে মেইন যে পয়েন্টটা আমাদেরকে পারতেই হবে, ভুল করা যাবে না, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে এবং ও আর, আমি আবারও বলতেছি, এবং ও আর এই তিনটি অব্যয় পদ থাকবে। দেখো দোয়াত কলমকে মানে দোয়াত ও কলম পাচ্ছি, ও আছে না, ও লোপ পেয়ে দোয়াত কলম হচ্ছে না। মা বাবা, মা ও বাবা, ও আছে না, ও লোপ পেয়ে মা বাবা হচ্ছে না। ব্যাস বাক্য থেকে ও অব্যয় পদ লোপ পাচ্ছে না, ও অব্যয় পদ লোপ পেয়ে সমস্ত পদ গঠিত হচ্ছে। ব্যাস বাক্যে এবং ও আর থাকলেই দ্বন্দ্ব সমাস, আর কোনো কথা নেই। পরের পয়েন্টটা, লাস্ট পয়েন্টটা পরে।
তাহলে আমরা যদি ব্যাস বাক্যে এবং ও আর দেখতে পাই, আমরা যদি সমস্ত পদে উভয় পদের প্রাধান্য দেখতে পাই, তাহলে আমরা বুঝবো সেটা আমাদের দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে সমস্ত পদে উভয় পদের মাঝখানে হাইফেন থাকবে। তাহলে 3টা ক্লু আমি আবারও বলতেছি লাস্ট টাইম, এরপর আমরা এক্সারসাইজে চলে যাব। পরীক্ষায় কি কি দ্বন্দ্ব সমাস আসতে পারে, তোমাদেরকে কি কি পারতে হবে সেগুলো আমি 1 বাই 1 বলে যাব, ঠিক আছে? তাহলে প্রথম ক্লু, উভয় পদ প্রধান। উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে। সমস্ত পদে পূর্বপদ এবং পরপদের মাঝখানে হাইফেন থাকবে। এরপরে ব্যাস বাক্যে এবং ও আর থাকবে। এবং ও আর লোপ পেয়ে যে সমাস হয় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের প্রেজেন্টেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, সবাই ক্লিয়ার কিনা বলতে পারো। তারপর আমরা এক্সাম হল পারফরমেন্সের দিকে চলে যাব। তুমি কতটা জ্ঞানী ইট ডাজেন্ট ম্যাটার, তুমি কত ভালো রেজাল্ট করবে, তুমি পরীক্ষায় কত ভালো করবা, কত ভালো নাম্বার পাবা, এটা নির্ভর করে তোমার এক্সাম হল পারফরমেন্সের উপর। এক্সাম হল পারফরমেন্স মানে পরীক্ষার হলে 3 ঘন্টা তোমার পারফরমেন্স কেমন ছিল এটার উপরে নির্ভর করবে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে নাকি ভালো খারাপ রেজাল্ট করবে। তুমি অনেক জ্ঞানী হতে পারো, তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে পারো, তুমি ঢাকা কলেজের স্টুডেন্ট হতে পারো, তুমি নটরডেম কলেজের স্টুডেন্ট হতে পারো, কিন্তু এক্সাম হলে 3 ঘন্টা তোমার পারফরমেন্স যদি ভালো না থাকে, তুমি যদি পরীক্ষার হলে বমি করে দাও, তোমার হাত যদি ঘামি, তুমি যদি নার্ভাস ফিল করো, তার মানে বুঝতে হবে তোমার এক্সাম হল পারফরমেন্স ভালো নয়। এক্সাম হল পারফরমেন্সটা উন্নত করো, কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এক্সাম হল পারফরমেন্সই কথা বলে, জ্ঞান কথা বলে না। আমরা এক্সাম হল পারফরমেন্সটা পরীক্ষায় কী কী আসবে, কী কী আমাদেরকে পারতে হবে, আমি ইম্পর্টেন্টগুলো বোর্ডে লিখবো, বাকিগুলো আমি বলবো, তোমরাও আমার সাথে সাথে বলবে। দেখো, আমরা পরীক্ষায় যা আসবে, পরীক্ষায় যা আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সব কিন্তু আমি বোর্ডে লিখবো না, সব বলবো, ইম্পর্টেন্টগুলো বোর্ডে লিখব। পরীক্ষায় যা আসবে মানে আমাদের যা পারতে হবে। এতক্ষণ আমরা চেনার উপায় শিখছি, পরীক্ষায় যা আসবে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস পরীক্ষায় যা আসবে। ওকে, আমি ইম্পর্টেন্টগুলো জাস্ট আগে বোর্ডে লিখবো, বলে বলে করব, বাকি যা আছে সব আমি জাস্ট মুখে বলবো। যেমন অহিনকুল, এটা ইম্পর্টেন্ট। অহিনকুল পরীক্ষায় দেয়া থাকবে। আমরা এখানে লিখব প্রদত্ত শব্দ। অহিনুকুলকে ভাঙবো, এখানে লিখব ব্যাস বাক্য। অহিনুকুলকে ভাঙলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নকুল। ও আছে না, ও লোপ পাচ্ছে না সমস্ত পদে, তাহলে ও লোপ পেলে ব্যাস বাক্যে ও থাকলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। বুঝছো? অহিনকুল, অহিনকুল, দ্বন্দ্ব সমাস। ব্যাস বাক্যটা প্র্যাকটিস করতে করতে তোমাদের মাথায় অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এরপর আমরা যে উদাহরণটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অহোরাত্র। যতটুকু পারি আর কি, অহোরাত্র। সবাই জাস্ট দেখবে অহোরাত্র মানে এগুলো বেশি আসছে সেজন্য এগুলো করাচ্ছে, বাকিগুলো সব মুখে বলবো। অহোরাত্র, অহন ও রাত্র, অহন ও রাত্র, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তোমরা পরীক্ষায় ছক করবে, প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম। প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম। পরীক্ষায় যে কোনো 5টা দিবে, তোমরা এখানে 1 দিবে, 2, এভাবে করে 5টা, যে কোনো 5টা করবে। আমাদের এর পরের উদাহরণটা হচ্ছে জনমানব।
জনমানব। জনমানবকে ভাঙলে আমরা কি পাবো? জন ও মানব। এখানে জন শব্দটারও প্রাধান্য যেমন আছে, মানব শব্দটারও প্রাধান্য আছে, ব্যাস বাক্যে ও আছে, ব্যাস বাক্যে ও লোপ পেয়ে জনমানব শব্দটা গঠিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার সবাই? এরপরে দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে দম্পতি। আমরা পরীক্ষায় ভালো করবো ইনশাআল্লাহ। দম্পতি, দম্পতি মানে কি? কাপল মানে কি? দম্পতি মানে স্বামী স্ত্রী, মানে এখানে তুমি পরীক্ষায় স্বামী স্ত্রী লিখতে পারবা না। দম্পতি মানে হচ্ছে জায়া, জায়া, জায়া মানে স্ত্রী, ও পতি। তাহলে জায়া ও আসে না? ব্যাস বাক্যে ও আসে না? ব্যাস বাক্যে ও আসে না? তাহলে ও যেহেতু আসে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দম্পতি শব্দটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ। আমি ইম্পর্টেন্টগুলো জাস্ট বোর্ডে লিখতেছি, বেশি ইম্পর্টেন্ট। অহন ও রাত্র। অহন মানে কি না? অহন মানে একটু দেখতে হবে আর কি, আমি তো বাংলার বিশারদ না, আর একটু জেনে বলতে হবে, এখন না জেনে আমি বলতে পারতেছি না। তো অহন শব্দের অর্থ যে বলছো, কাইন্ডলি আমাকে একটু মেসেজ করবা, কেমন? আমি তোমাকে পরে বলবো। আমরা আমার পথ প্রবন্ধ পড়ছিলাম না, নিজের দুর্বলতাটা স্বীকার করা। আমি এখানে আনতে যে ভুল একটা বলে দিতে পারতাম, আমি এটা নিজের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি যে অহন শব্দটার অর্থ এই মুহূর্তে আমার মাথায় নেই, আমি বলতে পারবো না, সরি। এরপর দেখো দা কুমড়ো। দা কুমড়ো, দেখো বলছিলাম যে দ্বন্দ্ব সমাসে সমস্ত পদে হাইফেন থাকবে, সব ক্ষেত্রে কিন্তু থাকে না। যেমন অহিন অকুল, এখানে কিন্তু হাইফেন নেই, তার মানে কি এটা দ্বন্দ্ব সমাস নয়? না। তাহলে আমরা পরবর্তী ক্লু অ্যাপ্লাই করব। ব্যাস বাক্যে ও তো আছে, তাহলে এটা দ্বন্দ্ব সমাস বুঝতে হবে। জনমানব, এখানে কিন্তু হাইফেন নেই, কিন্তু ব্যাস বাক্যে ও আছে, দ্বিতীয় ক্লু অনুসারে এটা দ্বন্দ্ব সমাস হচ্ছে। এখানে দা কুমড়ো, তাহলে প্রথমেই বোঝা যাচ্ছে সামনে মানে ব্যাস বাক্যে সমস্ত পদে হাইফেন আছে, তাহলে এটা কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। কীভাবে? দা কুমড়ো কে ভাঙলে আমরা কি পাচ্ছি? দা ও কুমড়ো। তাহলে এটা দা ও কুমড়া, এটা হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস। এরপরে আছে হচ্ছে তোমার 7-17। 7-17 মানে এগুলো আমাদেরকে পারতে হবে। 7 ও 17 এগুলো বেশি আসছে, সেজন্য আমি করাচ্ছি, আরেকগুলো সব বলে যাব। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, কারণ ব্যাস বাক্যে ও আছে। তো এইটুকুই, জাস্ট বেশি আসছে এগুলো পরীক্ষায়, এগুলো বেশি ইম্পর্ট্যান্ট। বাকিগুলো আমি বলবো, জাস্ট এগুলো পারলে হবে না, এগুলো পারতেই হবে, কারণ ইম্পর্ট্যান্ট বেশি। বাকিগুলো আমি বলে যাব। বলে যাওয়ার আগে আমি এবার লাস্ট পয়েন্টটা নিয়ে একটু ব্যাখ্যা করি। ব্যাস বাক্যে বিভক্তি থাকলে, যে কোনো বিভক্তি, বিভক্তি মানে কি? এই মানে যেমন যেমন ধরো দেশে, দেশ মূল শব্দ, একটা এ যুক্ত হয়েছে না? তাহলে এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে, একটা বিভক্তি। তাহলে ব্যাস বাক্যে যদি বিভক্তি থাকে, দ্বন্দ্ব সমাসকে ভাঙলে, কোনো দ্বন্দ্ব সমাসে যদি আমরা ব্যাস বাক্যে বিভক্তি দেখতে পাই, সেটা হবে কি? অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব নিয়ে কোনো নিয়ম টিয়ম পারতে হবে না। জাস্ট ব্যাস বাক্যে যদি আমরা বিভক্তি দেখতে পাই, বিভক্তি দেখতে পাই, সেটা হবে অলুক দ্বন্দ্ব সমাস। আমি কয়েকটা উদাহরণ তোমাদেরকে করাবো। যেমন ধরো ব্যাস বাক্যে যদি আমাদের ইস্তিয়াক গ্রুপের ফাউন্ডার আমাদের ভিডিওটা দেখছে, ধন্যবাদ, স্বাগতম বন্ধু আমাদের এই লাইভ স্ট্রিমে। বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস হচ্ছে সমাস। তো যেটা বলছি, অলুক দ্বন্দ্ব কি? ব্যাস বাক্যে বিভক্তি লোপ পাবে, ঠিক আছে? বিভক্তি লোপ পাবে। যেমন ধরো আমি যদি বলি যে দুধে ভাতে, দুধে ভাতে, আমরা এসএসসিতে আমার সন্তান একটা
প্রবন্ধ পড়ছিলাম না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ওই দুধে ভাতে, এই দুধে ভাতেকে ভাঙলে আমরা কি পাচ্ছি? দুধে ও ভাতে। তাহলে আমি কি বলছিলাম? এটা তো অবশ্যই দ্বন্দ্ব সমাস, কারণ ব্যাস বাক্যে মাঝখানে ও আছে, এটা দ্বন্দ্ব সমাস। এখন এটা দ্বন্দ্ব সমাসের একটা ক্যাটাগরিতে পড়ে, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। কেন অলুক দ্বন্দ্ব সমাস? এটা ব্যাস বাক্য, ব্যাস বাক্যে দুধ, দুধ থেকে দুধে এ আছে না, বিভক্তি আছে না, দুধে ভাতে, ভাতে, ভাত থেকে ভাতে বিভক্তি আছে না, তাহলে ব্যাস বাক্যে বিভক্তি থাকলে অলুক দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? আমরা আরো কয়েকটা অলুক দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। পারতে হবে। এরপরে দেখো আরেকটা যদি বলি, তেলে বেগুনে, তেলে বেগুনে, তেলে বেগুনে, তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাবো? তেলে ও বেগুনে। দেখো বিভক্তি আছে না বেশ বাক্যে, তেলে বেগুনে, এ আছে না, বিভক্তি আছে না, তাহলে এটা কি? এটাও অলুক দ্বন্দ্ব। অর্থাৎ ব্যাস বাক্যে বিভক্তি থাকলে সেটা হবে অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা যে কয়েকটা উদাহরণ করছি, এগুলো নিয়ে তোমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কাইন্ডলি বলবা। অত্যাচার অবিচার, অত্যাচার ও অবিচার দ্বন্দ্ব সমাস। বলো সবাই, অত্যাচার অবিচার, অত্যাচার ও অবিচার দ্বন্দ্ব সমাস। এরপরে অহিনকুল, ওহি ও নকুল দ্বন্দ্ব সমাস। সবাই বলবা আমার সাথে সাথে, আমি একবার বলবো তোমরা একবার বলবা। মা বাবা, মা ও বাবা, মা ও বাবা, মা বাবা, মা ও বাবা দ্বন্দ্ব সমাস। অহোরাত্র, অহন ও রাত্র দ্বন্দ্ব সমাস। সবাই বলবো আমার সাথে সাথে, একবার বলবা। আজকাল, আজকাল, আজ ও কাল, আজকাল, আজ ও কাল দ্বন্দ্ব সমাস। এগুলো কিন্তু গ্রুপে সুন্দর করে আমি পোস্ট দিছি, সবাই যদি চাও সুন্দর করে নোট করতে পারো, আমি বলে যাচ্ছি, ঠিক আছে? আটো সাটো, আট ও সাটো, আট ও সাটো মানে টাইট ফিট। তাহলে এটাকে যদি আমি ভাঙি, আট ও সাটোটা একটু দেখাই দিই। দোয়াত কলমটা কি হবে? দোয়াত ও কলম, দোয়াত ও কলম। আটো সাটো যেটা বলতেছিলাম, আটো সাটো মানে কি? টাইট ফিট। তাহলে এটাকে ভাঙলে আমরা পাবো আটো ও সাটো, এটা দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? তাহলে আটো ও সাটো, ঠিক আছে? এরপরে দেখো সবাই, আসা যাওয়া, আসা ও যাওয়া দ্বন্দ্ব সমাস। উত্তর দক্ষিণ, উত্তর ও দক্ষিণ, উত্তর দক্ষিণ, উত্তর ও দক্ষিণ দ্বন্দ্ব সমাস। উত্তরোত্তর, উত্তরোত্তর মানে পুনরায়, আবার করা, আবার করা। উত্তরোত্তর, উত্তর ও উত্তর, উত্তরোত্তর। যেগুলোতে তোমরা একটু কনফিউজ থাকবা সেগুলো আমি বোর্ডে লিখবো। এগুলো গ্রুপে কিন্তু পোস্ট করা আছে, তাও আমি তোমাদেরকে জাস্ট বলতেছি প্র্যাকটিসটা হওয়ার জন্য, কারণ শেষ মানে শেষের মতো শেষ, দ্বন্দ্ব সমাস একেবারে শেষ। এখানে তোমাদের কাজ খুবই কম, তোমাদের কাজ জাস্ট আমাকে আমার স্টুডেন্টরা একটু বলে যে স্যার আপনি সব কিছু রেডিমেড করে দেন, একেবারে রেডিমেড। তো এটা আমার ভালো স্বভাব বলতে পারো, বা খারাপ স্বভাব বলতে পারো, যে রেডিমেড করে দিই। উত্তরোত্তর, এটাকে আমরা ভাঙলে পাবো উত্তর ও উত্তর। এটা হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস, উত্তরোত্তর। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে হচ্ছে কুশীলভ, কুশ ও লভ, কেনা বেচা, কেনা ও বেচা। সাথে সাথে বলবা, কেনা বেচা, কেনা ও বেচা। খেয়াল খুশি, খেয়াল ও খুশি, খেয়াল খুশি, খেয়াল ও খুশি। গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া, গাড়ি ও ঘোড়া, গাড়ি ঘোড়া, গাড়ি ও ঘোড়া দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? জনমানব, জন ও মানব ইম্পর্টেন্ট বেশি, দ্বন্দ্ব সমাস। জন মানব, জন ও মানব দ্বন্দ্ব সমাস। জলে কাদায়, জলে ও কাদায়, জলে ও কাদায়। জলে বিভক্তি, বিভক্তি আছে না একটা? জলে কাদায়, জলে ও কাদায়, জলে শব্দটাতে বিভক্তি আছে না, তাহলে এটা কি হবে? অলুক দ্বন্দ্ব সমাস হবে। ঠিক আছে?
জলে কাদায়, আমার সাথে সাথে বলবা জলে কাদায়। তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাবো? জলে ও কাদায়। তাহলে আমরা কি শিখছিলাম অলুক দ্বন্দ্ব সমাসে? ব্যাস বাক্যে যে কোনো পদে যদি বিভক্তি থাকে তাহলে সেটা অলুক দ্বন্দ্ব। এটা হবে অলুক দ্বন্দ্ব। এখানে জলে শব্দটাতে একটা বিভক্তি আছে, এ বিভক্তি, অলুক দ্বন্দ্ব। ঠিক আছে, বুঝছো? ওকে 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 ওকে। এরপরে তেলে বেগুনে, তেলে ও বেগুনে অলুক দ্বন্দ্ব সমাস আমি বলছি। দম্পতি, জায়া ও পতি, দম্পতি জায়া ও পতি দ্বন্দ্ব সমাস। দোয়াত কলম, দোয়াত ও কলম, দোয়াত ও কলম দ্বন্দ্ব সমাস। দেখাশোনা, দেখা ও শোনা, দেখাশোনা, দেখাশোনা করে দেখতেও হবে শুনতেও হবে। তাহলে দুইটা কাজ, দুইটা কাজেরই প্রাধান্য আছে। দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য থাকে, দেখতেও হবে শুনতেও হবে, মানে দেখাশোনা, দেখা ও শোনা, দেখা ও শোনা, ও আছে বেশ বাক্যে, দ্বন্দ্ব সমাস। দা কুমড়ো, দা কুমড়া, দা ও কুমড়া দ্বন্দ্ব সমাস। দুধ ভাত, দুধ ভাত, দুধ ও ভাত, দুধ ও ভাত দ্বন্দ্ব সমাস। দুধে ভাতে, দুধে ও ভাতে এটা অলুক দ্বন্দ্ব। পথে ঘাটে, পথে ও ঘাটে এটাও অলুক দ্বন্দ্ব। পথে ঘাটে, পথে ও ঘাটে অলুক দ্বন্দ্ব। পিতা পুত্র, পিতা ও পুত্র দ্বন্দ্ব সমাস। ভালো মন্দ, ভালো ও মন্দ, ভালো ও মন্দ দ্বন্দ্ব সমাস। রক্ত মাংস, রক্ত ও মাংস, রক্ত ও মাংস, মাঝখানে ও আছে না, তাহলে এটা দ্বন্দ্ব সমাস। রুই কাতলা, আমরা বলি না দুই ধারে দুই রুই কাতলা বেশে উঠেছে, ঠিক আছে? দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, ও বড্ড লেগেছে, একটা কবিতা পড়তাম না? রুই কাতলা মানে রুইয়ের সাথে সাথে কাতলা উচ্চারণটাও চলে আসে, রুই কাতলা। তাহলে রুই কাতলাকে ভাঙলে আমরা পাই রুই ও কাতলা, রুই ও কাতলা এটা দ্বন্দ্ব সমাস। শ্বাস প্রশ্বাস, শ্বাস ও প্রশ্বাস, শ্বাস মানে যেটা নিচ্ছি, প্রশ্বাস মানে যেটা বের করতেছি, যেটা নিচ্ছি সেটা শ্বাস, প্রশ্বাস মানে যেটা বের করতেছি। অক্সিজেন ঢুকতেছে শ্বাস, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে প্রশ্বাস, ঠিক আছে? শ্বাস প্রশ্বাস, শ্বাস ও প্রশ্বাস এটা দ্বন্দ্ব সমাস। লেনদেন, লেন ও দেন, লেন ও দেন দ্বন্দ্ব সমাস। শীতাতপ, শীত ও তাপ এটা ইম্পর্টেন্ট, এটা অনেকে ভুল করবে। শীতাতপ মানে এসি রুমগুলোতে লেখা থাকে শীতাতপ নিয়ন্ত্রিত, শীতাতপ নিয়ন্ত্রিত মানে কি? শীতাতপকে ভাঙলে আমরা পাবো শীত ও তাপ, মানে তাপটা শীত করে ফেলে আর কি, শীত ও তাপ দ্বন্দ্ব সমাস। বুঝছো সবাই? দ্বন্দ্ব সমাস সব তো লেখা পসিবল না, আমি ইম্পর্টেন্টগুলো যেগুলোতে তোমরা আটকাবা ভুল করবা এগুলো লিখে দিচ্ছি, সব বলে দিচ্ছি। আর লেখা তো রেডি আছে, গ্রুপে পোস্ট দেওয়া আছে। আর যদি কারো গ্রুপ থেকে খুঁজে নিতে কষ্ট হয় আমাকে মেসেজ দেবে যে স্যার সমাসের নোটগুলোর আমাকে পিকচার দেন, পিডিএফ করে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। সৈন্য সামন্ত, সৈন্য ও সামন্ত 7 17, 7 ও 17। এরপরে দেখো সোনা রূপা, সোনা ও রূপা, সোনা ও রূপা। সাপে নেউলে, সাপে ও নেউলে এটা অলুক দ্বন্দ্ব সমাস। সাপে ও নেউলে, সাপে নেউলে, সাপে ও নেউলে অলুক দ্বন্দ্ব সমাস। কেমন? সত্যাসত্য, সত্য ও অসত্য, সত্য ও অসত্য দ্বন্দ্ব সমাস। হাতে পায়ে, হাতে ও পায়ে অলুক দ্বন্দ্ব, হাতে ও পায়ে, হাতে ও পায়ে অলুক দ্বন্দ্ব। হিতাহিত, হিত ও অহিত অলুক দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস এইটুকুই। পরীক্ষায় তোমরা এভাবে একটা ছক করবে, দেখতে পাচ্ছ আশা করি। প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম, জাস্ট শব্দটা লিখবে, যেগুলো যেগুলো তুমি লিখবা ব্যাস বাক্যটা লিখবে, সমাসের নামটা লিখবা, ঠিক আছে? ওকে, তো দ্বন্দ্ব সমাস এটুকুই। এর বাইরেও যদি পরীক্ষায় আসে, আসবে না আমি বলতে পারি, কারণ এগুলো বিগত 10 সালের বোর্ড প্রশ্ন যা যা আসছে, এগুলোর বাইরে পরীক্ষায় আসবে না। যদি নাও আসে, যেটা আসে সেটা তোমরা পারবে ইনশাল্লাহ। পড়াটা এইভাবেই পড়তে হয়, ঠিক আছে? তো দেখো আমরা দ্বন্দ্ব সমাস শেষ করলাম। দ্বন্দ্ব সমাস একেবারে শেষের মতো শেষ হয়েছে, তোমরা বলো তো? তোমরা যদি একটু স্টাডি করো, তোমরা যদি একটু স্টাডি করো, একেবারে শেষের মতো আমার ক্লাসে শেষ। আমি কোনো কাজ তোমাদের জন্য বাকি রাখতেছি না যে না এটা তোমরা করবে ওটা তোমরা করবে না। সমাস বুঝাইছি,
দ্বন্দ্ব সমাস বুঝাইছি, দ্বন্দ্ব সমাসের নিয়ম বুঝাইছি, চেনার উপায় বুঝাইছি, ইম্পর্টেন্টগুলো আগে উদাহরণ দিয়ে বলে বলে শিখাইছি, পরীক্ষায় যা আসবে তা একেবারে বলে দিলাম। শেষের মতো শেষ কিনা বলো তো একটু সবাই।